আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে আপেক্ষিক তাপে সিজিএস একক কি? আপেক্ষিক তাপে সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এই যে আপেক্ষিক তাপ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। দুইতে আছে বরফের গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 3 বলেছে কোন পদ্ধতিতে তাপের প্রবাহে মাধ্যমের প্রয়োজন হয় না? বিকিরণ পদ্ধতিতে। 4 উষ্ণতা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার অণুগুলির কি বাড়ে? গতি বাড়ে। 5 হচ্ছে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে একটি ধাতুর ওপর অপর ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলা হয়। 2 এর সংক্ষিপ্ত উত্তর দাও। আইতে বলেছে কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কপার এবং জল উৎপন্ন হয়েছে। বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ দেখাও। এই যে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয়। হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে। তাহলে কিউপ্রিক অক্সাইড এখানে জারক, বিজারিত হয়ে কপার উৎপন্ন করছে, আর হাইড্রোজেন হচ্ছে বিজারক, যে জারিত হয়ে জল উৎপন্ন করছে। কারণ বলছে কারোর সাথে অক্সিজেন যুক্ত হলে সেখানে জারণ হয়, আর অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ হয়। তাহলে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার হচ্ছে, তাই এটা বিজারণ, আর সেই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তাই এটা হলো জারণ। দুইতে আছে একটি জারক আর একটি বিজারক মৌলের উদাহরণ দাও। তোমার বিজারক মৌল হচ্ছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, জারক হচ্ছে ক্লোরিন জারক মৌল, আবার বিজারক হাইড্রোব্রোমিক অ্যাসিড হতে পারে, জারক হচ্ছে কিউপ্রিক অক্সাইড, আর বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন। আবার এটাও হতে পারে তোমার জারক হচ্ছে ম্যাঙ্গানিজ পারক্সাইড, নাইট্রিক অ্যাসিড তরলের ক্ষেত্রে, গ্যাসীয় অক্সিজেন, আর বিজারক হচ্ছে কঠিন কার্বন, তরল হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, আর গ্যাসীয় হলো হাইড্রোজেন। যে কোনো একটা নাম দিয়ে দেবে। 3 বলেছে মরিচার সংকেত লেখো। মরিচার সংকেত হচ্ছে এই যে মরচে হলো জলযুক্ত ফেরিক অক্সাইড Fe2O3 N H2O। N মানে হচ্ছে জলের অণু সংখ্যা, যা নির্দিষ্ট নয়। তাহলে এটা তোমাদের বইয়ের 108 নম্বর পৃষ্ঠাতে আছে। মরিচে হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইড। 4 বলেছে একটি তাপ উৎপাদক বিক্রিয়ার উদাহরণ দাও। তাপ উৎপাদক বিক্রিয়া বলেছে, এগুলো তাপগ্রাহী। এই যে কার্বনের দহনে অক্সিজেনের দহন করলে CO2 উৎপন্ন হয়, আর প্রচুর তাপ উৎপন্ন হয়। আবার পোড়া চুন ও জলের বিক্রিয়াতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, আর প্রচুর তাপ উৎপন্ন হয়। এগুলো হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। আবার মিথেন গ্যাসের দহনে মিথেন গ্যাস বাতাসে দহন করলে কার্বন ডাই অক্সাইড, জল এবং তাপ উৎপন্ন হয়। চারে বললে 5 আছে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়? এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা একক পরিমাণ তাপ বলি। এই একক পরিমাণ তাপের নাম দেওয়া হয় 1 ক্যালোরি। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি তাপ। 3 আয় বলেছে বজ্রপাত কিভাবে হয়? ঝড়ের সময় মেঘ ওপরে ওঠে এবং নিচে নামে, ফলে বায়ুর বিভিন্ন ধরনের আহিত কণার প্রভাবে মেঘের জলকণাগুলি তড়িৎগ্রস্ত হয়।
সাধারণত মেঘের নিচের দিকটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত এবং উপরের দিকটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। ভূপৃষ্ঠ এবং আকাশের মধ্যে বিভব পার্থক্য থাকায় ভিন্ন আধানগুলি মেঘের মধ্যে দুটি আলাদা অঞ্চলে জমা হয়। এরপর নিচের দিকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত মেঘ মাটির কাছে এলে আবেশের জন্য মাটিতে ধনাত্মক তড়িৎ জমে। এভাবে তড়িৎ জমতে জমতে একসময় মেঘ ও মাটির মধ্যে বিভব পার্থক্য এত বেশি হয়ে যায় যে মধ্যবর্তী অংশের বায়ু পরিবাহী হয়ে পড়ে, ফলে স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িতাধান মেঘ থেকে মাটিতে চলে আসে। এর ফলে সৃষ্ট ক্ষণস্থায়ী কিন্তু উচ্চমানের তড়িৎ প্রবাহের ফলে বায়ু অতি গরম হয়ে আলো বিকিরণ করে। একেই আমরা বজ্রপাতের ঝলক বলি। আবার এই অতি গরম বায়ুতে সাময়িকভাবে যে শূন্যস্থান তৈরি হয় তা বায়ুতে প্রবল কম্পন তৈরি করে। এই কম্পনের জন্যই আমরা বজ্রপাতের শব্দ শুনতে পাই। এভাবে ভূপৃষ্ঠে বজ্রপাত হয়। এই বজ্রপাত দুটি আলাদা মেঘের মধ্যে বা একই মেঘের বিভিন্ন অংশের মধ্যেও হতে পারে। দুই বলেছে বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। আচ্ছা, বাষ্পায়ন হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে। তরলের উপরের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। আবার উষ্ণতার উপরে, তরলের উষ্ণতার উপরে নির্ভর করে। 2 দাগের পয়েন্টটা, বাষ্পায়ন হবার জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না। তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। তারপরে হচ্ছে বায়ু চলাচল, 3 নম্বর পয়েন্টের এটা করবে বায়ু চলাচল। তাহলে 1 হচ্ছে তরলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল। 2 হচ্ছে তরলের উষ্ণতা। 3 হচ্ছে তরলের উপরে বায়ু চলাচলের বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। 4 হচ্ছে তরলের প্রকৃতির উপরে। তরলের প্রকৃতির উপরে বাষ্পায়ন হার নির্ভর করে, যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। 3 বলেছে গভীর রাতে শিশির পড়ে কেন। এইখান থেকে বলবে। দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বস্তুগুলি উত্তপ্ত হয়, ফলে ওই বস্তুগুলি সংলগ্ন বায়ুস্তরে উত্তপ্ত হয়। দিনের বেলা পৃথিবীর তাপ ছাড়ে, কিন্তু সূর্যাস্তের পর সূর্য থেকে তাপ আসে না, অথচ ভূপৃষ্ঠ তাপ বর্জন করতে থাকে। ফলে পৃথিবীর সেই অংশ এখন দিনের চেয়ে ঠান্ডা হতে শুরু করে। তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। উষ্ণতা কমতে থাকলে একসময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। উষ্ণতা আরো কমলে বায়ু থেকে জলীয় বাষ্প জলকণা হিসাবে আলাদা হয়ে শিশির তৈরি করে। আর শিশির পড়ার জন্য উপযুক্ত অবস্থা তৈরি হতে বেশ কিছু সময় লাগে। তাই সন্ধ্যেবেলায় শিশির পড়ে না, তাই গভীর রাতে শিশির পড়ে। এবার আসি, এটা ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার লাইফ সায়েন্সের প্রশ্ন। 1 রায় বলেছে সিম্বি গোত্রীয় উদ্ভিদ মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে। রাইজোবিয়াম। 2 হচ্ছে রবি ফসল চাষে কোন মাসে শুরু হয়। অক্টোবর বা নভেম্বরে। 3 বলেছে উদ্ভিদের দুটি গৌণ খাদ্য উপাদানের নাম লেখো। এই যে উদ্ভিদের খাদ্য উপাদান গৌণ, একটা মুখ্য আর একটা হচ্ছে গৌণ। গৌণ খাদ্য উপাদান হচ্ছে এফি মানে আয়রন, এমএন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম না ম্যাঙ্গানিজ, সিউ কপার, জিঙ্ক, ক্লোরিন। তাহলে উদ্ভিদের গৌণ খাদ্য উপাদান হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, জিঙ্ক এবং ক্লোরিন। তো এখানে আমাদের চেয়েছে যে দুটি গৌণ খাদ্য উপাদানের নাম লিখতে বলেছে, তো যে কোনো দুটো লিখে দেবে। আচ্ছা, তারপরে 3 নম্বর আছে। এই 4 নম্বর প্রশ্ন, একটি মৌচাকে কত ধরনের মৌমাছি পাওয়া যায়, কি কি। এমনি আমরা জানি, এমনি একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর হচ্ছে শ্রমিক মৌমাছি। তাহলে এখানে এই যে মৌমাছি, নানা ধরনের মৌমাছি দেখা যায়, যে রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছি। তাহলে একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি দেখা যায়। 5 বলেছে দুটি বহিরাগত কার্পের নাম লেখো। বহিরাগত কার্প হচ্ছে তোমার এক্সোটিক কার্প, এই যে বিদেশ থেকে আমদানি করা, ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠা আর প্রজননে সক্ষম। একটা হচ্ছে গ্রাস কার্প বা ঘেঁষো রুই, কমন কার্প, আমেরিকান রুই, সিলভার কার্প। তো সিলভার কার্প আর তোমার ঘেঁষো কার্প বা কমন আমেরিকান রুই লিখে দেবে তোমার বহিরাগত কার্পে
উদাহরণ হিসাবে। 2 আছে মুরগি পালনে ডিপ লিটার পদ্ধতির বর্ণনা দাও। আচ্ছা, ডিপ লিটার পদ্ধতি এটা লিখে দেবে। লিটার তৈরির ঘর আলো বাতাস যুক্ত হওয়া দরকার। ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বিছানো হয়। তাহলে লিটার কি বলছে? বিচালি মানে ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ আর জবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য সজ্জা তৈরি করা হয়। এটাই হচ্ছে লিটার। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপরে খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের উপরে আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়। ডিপ লিটার, একে ডিপ লিটার বলা হয়। এবার ডিপ লিটার ঘরের দেয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমন ভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার আর জল খেতে পারে। এই ঘরের দেয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বানানো থাকে। মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। এটাই হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। আচ্ছা, অথবা আছে গাছের কলম করা বলতে কি বোঝো? আচ্ছা, কলম করা বলতে কি বোঝো? যে প্রক্রিয়া কৃত্রিমভাবে অঙ্গজ জননের জন্য উদ্ভিদের দেহাংশ থেকে সমবৈশিষ্ট্য সম্পন্ন নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে কলম করা বলা হয়। এবার বলেছে আম গাছের জোড় কলম পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। এই যে আমের জোড় কলম, এখান থেকে এতটা বলে দেবে, এখান থেকে এতটা হবে। আটি থেকে তৈরি করা একটা চারা গাছ যেটাকে স্টক বলে, তার সঙ্গে উন্নত জাতের আম গাছ যেটাকে শিয়ন বলা হয়, শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম করা হয়। সেই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে জোড় কলম। সাধারণত আষাঢ় মাসেই কলম করা হয়। তো প্রথমে কি করতে হয়? 1 নম্বর হচ্ছে কলম করবার জন্য চারা গাছ আর উন্নত জাতের আম গাছের শাখা দুটোরই কিছুটা অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। জোড়া না লাগা পর্যন্ত চারা গাছটাতে জল দেওয়া হয়। তারপরে কি করতে হবে? 2 নম্বর হচ্ছে জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত শিয়ন গাছটা জোড়ের নিচের দিকের অংশ আর চারা গাছের জোড়ের ওপরের দিকের অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বারে কেটে ফেলা হয়। কাটা জায়গাটা এই যে এইখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, এই যে ছবিতে দেখিয়ে দিয়েছে এইভাবে। এর সাথে এই ছবিটাও এঁকে দেবে। আর 3 নম্বর হচ্ছে জোড় কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটিকে কয়েকদিনের জন্য ছায়ায় রাখা হয়, তারপরে নার্সারিতে লাগানো হয়। এই হচ্ছে আম গাছের জোড় কলমের পদ্ধতি। 3টা আছে একটা বাঁ দিক আর ডান স্তম্ভ মেলানো রয়েছে। এখানে বলেছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে তোমার টাইফয়েড। আমাদের যে মহামারী চ্যাপ্টার আছে ওখানে ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম দেয়া আছে। মহামারী না মানুষের খাদ্য অনুজীবের জগতে দেয়া আছে। এই যে এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা হচ্ছে ধরো টাইফয়েড বলছে। টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই এখানে ডি দিলাম। একটা ছত্রাক ঘটিত রোগ, এই যে ছত্রাক ঘটিত রোগ হচ্ছে দাঁত হাজা ছুলি, এখানে ছুলি আছে তাই ছত্রাক ঘটিত রোগ হচ্ছে সি। আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে আদ্যপ্রাণী, অ্যামিবায়াসিস, ডিয়ার ডিসিজ, ম্যালেরিয়া। যেখানে ম্যালেরিয়া আছে ম্যালেরিয়া দেওয়া হয়েছে, কিন্তু আমাশয় হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর গোধ হচ্ছে একটা গোলকৃমি দ্বারা সংগঠিত একটা রোগ। তো এখানে ভাইরাস ঘটিত রোগের কোনো অপশন এখানে বা উদাহরণ এখানে দেয়া নেই, তো সেই জন্য এটা আর দিলাম না। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।